একজন নারী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামীকে জেলে পাঠায়। এরপর এই কেসের দায়িত্ব নিয়ে একজন উকিল ধীরে ধীরে এমন কিছু আবিষ্কার করে যা শুধু আইনের নয়, মানবিকতারও সীমা ছাড়িয়ে যাবে। ওই নারী কি সত্যিই নির্যাতনের শিকার, নাকি সবকিছুই তার কোনো মাস্টার প্ল্যানের অংশ? উকিল এখন কাকে বিশ্বাস করবে, নিজের ক্লায়েন্টকে নাকি সেই নারীকে যার চোখে লুকিয়ে আছে না বলা অনেক কথা? এই গল্পটা যতটা সহজ মনে হচ্ছে এতটাও সহজ নয়। এই গল্পটা বুঝতে হলে আপনাকেও চালাতে হবে ব্রেনের খেলা, কারণ সবকিছু যেমন দেখা যায় আসলে তা নয়। এই গল্প স্বামী স্ত্রীর সম্পর্ক, বিশ্বাসের খেলা আর এক অদ্ভুত সাইকোলজির যুদ্ধ। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি হিন্দি ভাষা মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি মাই ক্লায়েন্টস ওয়াইফের কথা। মুভির প্রথমেই আমাদের বোরকা পরিহিত এক নারীকে দেখানো হয়। কাপড়, গহনা, টাকা পয়সা নিয়ে কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে উপরের ঘর থেকে বারবার শব্দ আসছে। মনে হচ্ছে উপরে সে কারোর হাত পা মুখ বেঁধে রেখেছে। সে উপরের ঘর থেকে একটি ট্রাঙ্ক নামিয়ে ওই ট্রাঙ্কে থাকা একটি ফটো আর বেশ কিছু ডকুমেন্টস আগুনে জ্বালিয়ে দেয়। এরপর বের হওয়ার আগে ক্যামেরাতে একটি ভিডিও রেকর্ড করে যায়, যেখানে সে বলছে, আজকের পর থেকে আমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। আমাকে আইডেন্টিফাই করা যায় এমন সব কিছু আমি চালিয়ে দিয়েছি। আশা করি কেউ আমাকে খুঁজে বের করতে পারবে না। তবে যাওয়ার আগে আমি আপনাদের একটি সত্যি বলতে চাই, এমন এক সত্যি যা আপনারা কখনো দেখেননি বা শুনেননি। এমন এক গল্প যার কথা চিন্তা করলেও আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হয়। এমন এক পাপ কাজ যা আমি একবার করার পর 3 বছর যাবৎ আমাকে বারবার করতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে এই নারী? সে এমন কি পাপ করেছে যার জন্য নিজের অস্তিত্ব মুছে ফেলতে চাচ্ছে? তার সাথে এমন কি হয়েছিল? আর উপরে সে কাকে বন্দি করে রেখেছে? জানতে আমাদের কয়েকদিন পিছে ফিরে যেতে হবে। লোকাল পুলিশ স্টেশন। ইনি হচ্ছেন রঘুনাথ সিং, সামনে তার লয়ার মানস বর্মা। রঘুনাথের স্ত্রী সিঁদুরা তার নামে কমপ্লেন করেছে রঘু তাকে মারধর করেছে, এমনকি খুন করার চেষ্টাও করেছে। এই জন্য রঘুকে পুলিশ হাফ মার্ডার কেসে অ্যারেস্টও করেছে। তবে 3 দিন পর সিঁদুরা হসপিটাল থেকে রিলিজও পেয়েছে, এখন বাড়িতে। রঘু বারবার বর্মাকে বোঝানোর চেষ্টা করছে সবকিছু মিথ্যা, আমি ওকে হালকা ধাক্কা দিয়েছিলাম, আর এই সুযোগটা কাজে লাগিয়ে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। রঘুর কথা, আমি ওকে কত ভালোবাসি, আর ও উল্টো আমাকে ধোঁকা দিচ্ছিল। আমি যখন ওর রাস্তার কাটা হয়ে পড়লাম তখন আমাকে সরাতেও প্ল্যান করলো। রঘু এটাও জানায় ঘটনা যেদিন ঘটেছিল সেদিন সিঁদুরা দোতলার ঘরে কাউকে লুকিয়ে রেখেছিল, এমনকি সে চাকু নিয়ে রঘুর উপর হামলাও করেছে। বর্মা জানতে চায় কে ছিল সে। রঘু বলে ঘর অন্ধকার ছিল, আমি চেহারা দেখতে পাইনি। তবে আমি শিওর আমার ওয়াইফই ওই লোককে লুকিয়ে রেখেছিল, কারণ আমার ওয়াইফ আগে থেকেই আমার গোপনে বাড়িতে পরপুরুষদের নিয়ে আসতো। তবে এই সব কিছু প্রমাণ করে দিবে রঘুর তার ওয়াইফের প্রতি একটা রাগ ছিল, সেই রাগ থেকে খুন করার চেষ্টা করতে পারে। তবে রঘু বলে, আমি আমার ডায়েরিতে ওর সম্পর্কে সব ডিটেলস লিখে রেখেছি, আপনি পড়লে সব বুঝতে পারবেন। তাছাড়াও ইন্সপেক্টর শ্রীবাস্তবকে আমি সব বলেছি। এখন আমার আর কিছুই বলার নেই। এজন্য বার্মা সিঁদুরার সাথে কথা বলতে রঘুর বাড়িতে যায়। এ হচ্ছে রঘুর বাড়ির সিকিউরিটি পান্ডে। আর এই যে লোকটাকে দেখছেন জানালা দিয়ে উকি দিয়ে আছে, তার নাম হাকিম। সে রঘুর বাড়িতে কাজ করে। আর ইনি হচ্ছেন রঘুর ওয়াইফ সিঁদুরা। বর্মা সিঁদুরার সাথে মাত্র 5 মিনিট কথা বলতে চাচ্ছিল, কিন্তু বর্মার রঘুর উকিল জানতে পেরেই সিঁদুরা তার স্বামীর উকিলের সাথে একটা কথা বলতে চাচ্ছে না। এই জন্য সে দরজা বন্ধ করে দেয়। আর বর্মা তখন বাধ্য হয়ে দরজার নিচ দিয়ে তার কার্ডটি দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। আর এরপর বর্মা যখন তার কারে উঠতে যাবে ঠিক তখনই লক্ষ্য করে কারের সামনের সিটে কেউ একটি চিঠি রেখে গেছে। তবে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। চিঠিতে লেখা রয়েছে, সিঁদুরার থেকে দূরে থাকো, এটাই তোমার শেষ ওয়ার্নিং। এই জন্য চিঠিটা পাওয়া মাত্রই বার্মা থানায় গিয়ে ইন্সপেক্টর শ্রীবাস্তবকেও এই চিঠিটি দেখায়। তবে চিঠি দেখার পর শ্রীবাস্তব বলছিল, কেউ হয়তোবা চাচ্ছে না তুমি সিঁদুরার সাথে দেখা করো, তবে চিন্তার কারণ নেই, আমি কমপ্লেন লিখে রাখছি। এরপর বর্মা ক্যাবল অপারেটরের কথা জানতে চায় যে সিঁদুরা তার স্টেটমেন্টে একজন ক্যাবল অপারেটর ছেলের কথা বলেছে, তার কি খবর? শ্রীবাস্তব বলে, আমরা শুধু ছেলেটির ফটো পেয়েছি, এখনও তাকে ধরতে পারিনি, হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে রঘু তার স্টেটমেন্টে কোথাও এই ছেলের কথা বলেনি। রঘুর স্টেটমেন্ট বলছে রঘুর উপর যে লোকটা হামলা করেছিল সেটা অন্য কেউ হবে, আর এই জন্যই ওই ছেলেটিকে পাওয়া এখন সবথেকে বেশি জরুরি। শ্রীবাস্তব জানতে চায়, আমি যে আপনাকে রঘুর একটি ডায়েরি দিয়েছিলাম সেটা আপনি পড়েছেন? বর্মা বলে, এখনও সময় পাইনি। শ্রীবাস্তবের কথা, একবার ডায়েরিটি পড়লে অনেক কিছুই জানতে পারবেন। বর্মা বলছিল সিঁদুরা তার স্টেটমেন্টে তার কপালের আঘাতের বিষয়ে যেমনটা বলেছে তাতে খুব বেশি আঘাত পেয়েছে বলে মনে হচ্ছে না। শ্রীবাস্তব বলে, আমার তো ওই সিঁদুরাকে সন্দেহ হয়, কারণ হসপিটালে যখন আমি জিজ্ঞাসাবাদ করতে যেতাম কেমন যেন আমার দিকে আজবভাবে তাকাতো।
মনে হচ্ছিল আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। ইন্সপেক্টর শ্রীবাস্তব যেমনটা বলছে আর চিঠির দ্বারা যেমনটা ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে বর্মা এখন বুঝতে পারছে এই কেসটা অতটা সহজ নয় যতটা সহজ সে ভেবেছিল। সিন চলে যায় রাতে, মুষলধারে বৃষ্টি পড়ছে। রঘুর বাড়ির সিকিউরিটি পান্ডেকে দেখা যায় গেট খুলে বাড়ির মধ্যে প্রবেশ করছে। অন্যদিকে সিতুরা ঘুমিয়েছিল। সিতুরা বাড়ির উপরের ঘরে একটু শব্দ পেয়ে টর্চ নিয়ে উপরের ঘরে যায়। আর ঠিক তখনই রেইনকোট পরা কেউ একজন সিতুরার মাথায় আঘাত করে সিতুরাকে বেহুশ করে ফেলে। আর এখান থেকে সিন চলে যায় পরদিন সকালে। তবে সকালে যখন সিতুরা ঘুম থেকে উঠেছে, সিতুরার মাথায় বা কপালে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। সিতুরা স্বাভাবিক দিনের মতো প্রথমে শাওয়ার নেয়, এরপর রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর সিতুরাকে বের হতে দেখে হাকিম এবং পান্ডে দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে। পান্ডেরও কিছু একটা সন্দেহ হচ্ছিল, তাই পান্ডে সিতুরাকে ফলো করতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে বাড়ি থেকে একটু দূরেই বর্মা তার কান নিয়ে সিতুরার উপর নজর রাখছে। তবে বর্মাকে দেখা মাত্রই পান্ডে লুকিয়ে পড়ে। আর বর্মা সিতুরাকে ফলো করতে করতে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে পৌঁছে যায়। তবে উপর যেতেই বর্মা সিতুরাকে খুঁজে পাচ্ছিল না। বর্মা এদিক ওদিক তাকাচ্ছে। তখনই সিতুরার সামনে এসে বলে, আমি আপনাকে নিষেধ করার পর আমাকে ফলো করছেন কেন? আমি তো বলেছি আপনার সাথে আমি কথা বলতে চাই না। কিন্তু বর্মার কথা, আপনি এখানে কার সাথে দেখা করতে এসেছেন? সিতুরা স্পষ্ট বলে যায় সেটা আপনার জানার বিষয় না। আর আপনি তো আমার লয়ার না, আপনি চলে যান। বর্মা লক্ষ্য করে সিতুরার মাথায় কোনো ব্যান্ডেজ নেই। তাই বর্মা জানতে চায়, গতকাল যখন আপনার সাথে দেখা হলো তখন মাথায় ব্যান্ডেজ ছিল, হঠাৎ করে ব্যান্ডেজ কোথায় গেল? আর কপালে তো কোনো আঘাতের চিহ্নও নেই, হঠাৎ করে ভালো হয়ে গেল কিভাবে? সিতুরা একটু ঘাবড়ে যায়। তাই সিতুরা বলে, দেখুন আপনি ফালতু কথা বলছেন। কেউ আপনাকে নিজের ইশারায় নাচাচ্ছে, কেউ এই গল্প রটাচ্ছে। বর্মার কথা কে সে? সিতুরা বলে, আপনি উকিলের চরিত্র থেকে বের হয়ে আসুন, তখন আপনি সব স্পষ্ট দেখতে পারবেন। সব প্রশ্নের উত্তর আপনি আমার স্বামীর কাছেই পেয়ে যাবেন। তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমার পিছু করবেন না। বলে সিতুরা চলে যায়। আর ঠিক তখনই বর্মাকে রঘু কল করে বলে, ও তোমাকে নিজের প্রতি আকর্ষিত করতেই তোমাকে ইগনোর করার নাটক করছে, এটাই তোর চাল। বলে কল কেটে দেয়। বর্মা কণ্ঠ শুনে বুঝতে পারে এটা রঘুর কাজ। তাই বর্মা দ্রুত রঘুর সাথে দেখা করে জানতে চায়, তুমি আমাকে কল করে ভয় কেন দেখাচ্ছ? সত্যিটা যেন আমি জানতে না পারি সেজন্য আমাকে থামানোর চেষ্টা করছো? রঘুর কথা তোমাকে উকিলকে বানিয়েছে। আমার কাছে কোনো ফোন আছে যে আমি তোমাকে কল করব? রঘুর কথা, তোমার আগে আমার ওয়াইফের চালটাকে বুঝতে হবে। একবার যদি আমি বেলে বের হয়ে যাই তাহলে ওর স্বাধীনতা হারাবে। এই জন্যই তোমাকে আমার বিরুদ্ধে ব্যবহার করার জন্যই ও তোমার সাথে গেম খেলছে। সাথে এটাও বলে, তুমি যদি আমার ডায়েরি পড়ে থাকো তাহলে তো এতক্ষণে জেনে যাওয়ার কথা আমার ওয়াইফ একটু অন্য স্বভাবের, ওর ভিন্ন ধরনের চাহিদা আছে। ও পুরুষকে নিজের কন্ট্রোলে রাখতে চায়। পুরুষকে নিজের কন্ট্রোলে নিয়ে ও একটা অন্যরকম আনন্দ পায়। তুমি একটু অন্য ধরনের লোক, খুব সহজে ওর সামনে মাথা নত করবে না। তাই তোমাকে সহজে নিজের কন্ট্রোলে নিতে না পেরে তোমার সামনে ইনোসেন্ট থাকার অভিনয় করছে, যাতে তুমি ইমোশনাল হয়ে ওর সাথে অ্যাটাচ হয়ে যাও, যেন পরবর্তীতে আমার বিরুদ্ধেই তোমাকে ব্যবহার করতে পারে। রঘুর কথা, এই পুরো গল্প আমার বউ লিখছে আর আমরা দুজন ওর ইশারায় নাচছি। একবার আমার ঘরের মধ্যে গিয়ে দেখো, সব জেনে যাবে ওখানে কি হয়। আমার ওয়াইফ একটা ম্যানিয়াক, নিম্ফোম্যানিয়াক, আর তুমি ওর নেক্সট টার্গেট। সিন চলে যায় রঘুর বাড়িতে। পান্ডেকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। এদিকে হাকিম জানালা দিয়ে উকি দিয়ে সবই দেখছে। পান্ডে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে সিতুরা বেডের উপর বসে আছে। আর এরপর পান্ডে আর সিতুরা তাদের মনের আকাঙ্ক্ষা মেটায়। সিন চলে যায় পরদিন সকালে। গত রাতের ঘটনার জন্য হাকিম পান্ডের সাথে কথা বলছে, কিন্তু পান্ডেও কেন যেন সবকিছু ইগনোর করার চেষ্টা করছিল। এদিকে সিতুরা সবই দেখছে। আর এর ঠিক কিছুক্ষণ পরই সিতুরা মাথায় ব্যান্ডেজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। হাকিমের কাছেও এক্সট্রা চাবি ছিল, তাই সিতুরা বের হওয়া মাত্রই হাকিম বাড়ির মধ্যে প্রবেশ করে। হাকিম পুরো বাড়িটি তন্ন তন্ন করে খুঁজে, তবে হাকিমের মনে হচ্ছিল উপরের ঘরে কিছু একটা থাকতে পারে। তাই হাকিম আস্তে আস্তে উপরের ঘরে যায়। আর সেখানে গিয়ে বুঝতে পারে পর্দার আড়ালে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই হাকিম আস্তে আস্তে পর্দা সরায়। কিন্তু এরপর হাকিম যেটা দেখতে পায়, হাকিম দেখা মাত্র দ্রুত নিচে নেমে আসে। আর ঠিক তখনই সিতুরা এসে পড়ে। সিতুরা বলছিল, আপনি উপরে গিয়ে ঠিক করেননি, হাকিমের কথাই সব পাগলামি। সিতুরার কথা, আপনার সব দেখার প্রয়োজন নেই। উপরের ঘরে আপনি কিছু দেখেছেন, সেটা ভুলে গিয়ে আপনার মুখ বন্ধ রাখাটাই ভালো। হাকিমের কথা আমি আর এসব হতে দিব না, আমি পুলিশের কাছে গিয়ে সব বলে দিব। তবে সিতুরা বলে, বন্ধ ঘরের মধ্যে কি হয় সেটা আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না। এজন্য হাকিম চলে যায়। এরপর বর্মা সিতুরার সাথে আবার দেখা করতে আসে। তবে বর্মা এসেই দেখে সিতুরার কপালে ব্যান্ডেজ, অথচ গতকাল কপালে ব্যান্ডেজ ছিল না। এই জন্য বর্মা জানতে চায়, গতদিন তো আপনার কপালে ব্যান্ডেজ দেখিনি, হঠাৎ করে ব্যান্ডেজ কোত্থেকে এলো? সিতুরা তখন তার কপালের ব্যান্ডেজটি খুলে তার কপালের ক্ষতটি দেখায়, যে এই দেখুন, আমি যদি মিথ্যা বলে থাকি এটা কি? এরপর বর্মা সিতুরার কাছে জানতে চায় যে ওই দিন আসলে কি ঘটনা ঘটেছিল।
আমাকে খুলে বলুন। সিদুরা বলে, আমি যা বলার পুলিশকে বলেছি। বর্মা বলে, আপনার স্বামী বলছে আপনি উপরের ঘরে কাউকে লুকিয়ে রেখেছিলেন। সিদুরা বলে, দেখুন, আমার স্বামী মন গড়া গল্প বানাচ্ছে, তার কথা বিশ্বাস করবেন না। বর্মা বলে, আপনার স্বামীর কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না, তবে আপনাকে বিশ্বাস করারও কোনো নির্দিষ্ট কারণ নেই। সিদুরা বলে, আমি আগে আপনাকে বলেছিলাম, আপনি উকিলের নজর থেকে দেখলে কখনোই সত্যিটা জানতে পারবেন না। কখন একটু সুযোগ বের করুন, আমি আপনাকে ডিটেলে সব কিছু খুলে জানাবো। বর্মাও বুঝতে পারছে সিদুরা তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে। বর্মা জানতে চায়, আপনি এখনও কোনো উকিল রাখেননি কেন? সিদুরার কথা আমার প্রয়োজন পড়েনি, কারণ সত্যিটা একসময় সামনে আসবেই। আরেকটা কথা আপনি ভালো করে মনে রাখবেন, আমার স্বামী যদি বেলে মুক্তি পায় তাহলে সে আমাকে খুনও করতে পারে। আর এরপর বর্মা হাকিমের সাথে কথা বলতে হাকিমের দরজার সামনে যায়, তবে হাকিম দরজা খুলছে না। তখন সিদুরা এসে বলে, স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে এই বৃদ্ধ ব্যক্তিকে টানবেন না। এই জন্য বর্মা চলে যায়। আর এখান থেকে গিয়ে রঘুর দেয়া সেই ডায়েরিটি পড়তে শুরু করে, যেখানে রঘু তার আর সিদুরার সম্পর্কে প্রতিটি বিষয় লিখে রেখেছে। রঘু যেমনটা লিখেছে, সিদুরাকে বিয়ে করার পর রঘু নিজেকে ভাগ্যবান মনে করেছিল। সিদুরাকে ভালোবেসে সিদুরাকে কমফোর্টেবল ফিল করার জন্য রঘু যথাসম্ভব চেষ্টা করে এসেছে। কিন্তু প্রথম রাত থেকেই সিদুরা নিশ্চুপ ছিল। এভাবে একটা বছর সিদুরা নিশ্চুপভাবে কাটিয়ে দেয়। আর ঠিক বিবাহ বার্ষিকীর দিন সিদুরা রঘুকে জানায় বিয়ের আগে সিদুরার অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল। আর ওই রাতে রঘু ঘুমের নাটক করে শুয়েছিল। তখন রঘু বুঝতে পারে সিদুরা ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু সিদুরাকে জিজ্ঞেস করলে সিদুরা কোনো উত্তরই দেয়নি। এরপর একদিন রঘু বাড়িতে ফিরে ঘরের মধ্যে সিগারেটের টুকরো পেয়েছিল, সাথে পারফিউমের গন্ধ। আবার সিদুরার চেহারা এবং বিহেভিয়ারে বলছিল ঘরে নিশ্চয়ই কেউ একজন এসেছিল। আর এরপরে রঘু বুঝতে পারে সিদুরা তাকে ধোঁকা দিচ্ছে। সিদুরাও সবসময় নিশ্চুপ থাকত, তাই রঘুও সিদুরার সাথে আর এক মুহূর্ত কাটাতে পারছিল না। মাঝে মাঝে রঘুর মনে হতো হয় নিজেকে শেষ করে দিই, নয়তো সিদুরাকে। সিন চলে যায় রঘুর বাড়িতে। সিদুরাকে দেখা যায় একটি অ্যাডাল্ট ফিল্ম দেখছে। ঠিক তখনই উপরের ঘর শব্দ হয়, আর সিদুরাও সাথে সাথে উপরে যায়। তবে নামার সময় হাতে কিছু কাগজ নিয়ে নামে। আর এদিকে ওই ডায়েরি পড়ার পর বর্মা রঘুর সাথে দেখা করলে রঘু বলছিল, তুমি আমার উকিল না আমার বউয়ের? ও তোমাকে কি এমন দিয়েছে যা রাতারাতি তুমি ওর ওকালতি করতে শুরু করেছ? কিন্তু বর্মা জানতে চায়, ওই দিন তোমার ঘরে কি ঘটেছিল আমাকে সত্যিটা বলো, নয়তো আমি তোমার কেস ছেড়ে দিব আর তুমি এই জেলে পড়ে থাকবে। আর এরপরে রঘু সেই দিনের ঘটনার কথা বলতে শুরু করে। রঘুর ভাষ্যমতে রঘু যে সাইটে কাজ করত, ওই দিন ওই সাইটে সিমেন্ট না আসায় সকাল থেকে কাজ বন্ধ ছিল। তারপর একজন ওয়ার্কার পড়ে যাওয়ায় তাকে হসপিটাল নিতে হয়েছিল। এই জন্য রঘুর এমনিতেই মন খারাপ ছিল। ওই দিন আবার সিদুরার জন্মদিন। এত কিছুর পরও রঘু সিদুরার জন্য একটু বুকেট কিনে নিয়ে আসে। তবে বাড়িতে গিয়ে দরজা নক করতে গিয়ে দেখে সিঁড়ির উপর ফুল পড়ে আছে। রঘু দরজায় নক করে, কিন্তু ভিতর থেকে সিদুরা কোনো সাড়া দিচ্ছে না। রঘু অনেক সময় অপেক্ষা করে, তারপরে সিদুরার দরজা না খোলায় রঘু একসময় নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে। টিভিতে অ্যাডাল্ট ফিল্ম চলছে। রঘুও ধারণা করে তার গোপনে হয়তোবা সিদুরা কাউকে বাড়িতে নিয়ে এসেছে। এই জন্য রঘু বেডরুম, লিভিং রুম, কিচেন, এমনকি ওয়াশরুমও খুঁজে দেখে, কোথাও সিদুরা নেই। তবে এরপরে সিদুরা উপর থেকে নেমে আসে। রঘু জানতে চায় এত সময় দরজা নক করলাম, খুললে না কেন? সিদুরা স্পষ্ট বলে দেয়, তোমার কাছে তো চাবি আছে, খোলার জন্য অপেক্ষা কেন করবে? রঘু জানতে চায় এসব আজে বাজে মুভি দেখার অর্থ কি, আর এই ফ্লাওয়ার বুকেট কে নিয়ে এসেছে? সিদুরা বলে, তাতে তোমার কি? ঠিক তখনই দোতলার ঘর থেকে শব্দ হয়, আর রঘুও বুঝতে পারে সিদুরা দোতলার ঘরে কাউকে লুকিয়ে রেখেছে। তাই রঘু উপরে যেতে চাচ্ছিল, কিন্তু সিদুরা যেতে দিচ্ছে না। এজন্য রঘু সিদুরাকে ধাক্কা দিয়ে উপরে যাচ্ছিল। তবে রঘুর ধাক্কায় সিদুরা কিছুই হয়নি, কিন্তু সিদুরা নিজের মাথায় আঘাত করে নিজেই আহত হয়। রঘু এখন স্পষ্ট বুঝে গেছে উপরে কেউ নিশ্চয় আছে, আর সেখানে গিয়ে দেখে পর্দার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। রঘু তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তি বাঁচার জন্য চেষ্টা করলে রঘুর সাথে তার স্ট্রাগল হয়। এক পর্যায়ে ওই ব্যক্তির ছুরির আঘাতে রঘুর হাত কেটে গেলে রঘু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে বাড়ি থেকে বের হয়ে যায়। রঘুর কথা, সেদিন আমি সিদুরাকে হালকাভাবে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু ও নিজেই নিজের মাথায় আঘাত করে মেয়ে বলে অ্যাডভান্টেজ নিয়ে আমার বিরুদ্ধে সেটা ব্যবহার করেছে। ওর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যা আমি কখনোই বুঝতে পারিনি। আর যতটুকু আমার মনে হচ্ছে তুমি এখন ওর নেক্সট টার্গেট। তোমার সাথেও ও খারাপ কিছু করতে যাচ্ছে, তাই যতটা সম্ভব ওর থেকে দূরে থাকার চেষ্টা করো। সিন চলে যায় রাতে রঘুর বাড়িতে। সিদুরা স্কুলের ইউনিফর্ম পরে আছে। ঠিক তখনই ইন্সপেক্টর শ্রীবাস্তব আসে, আর শ্রীবাস্তবকে দেখে সিদুরা শ্রীবাস্তবকে তার বেডে নিয়ে যায়। আর এরপর সেটাই হয় যেটা পান্ডের সাথে হয়েছিল। সিন চলে যায় পরবর্তী দিন। বর্মা কোর্ট থেকে রঘুর বেল অর্ডার নিয়ে যাচ্ছে। তবে ড্রাইভ করার সময় বর্মা সিদুরা এবং রঘুর বলা সব কিছু আবার রিমাইন্ড করছে।
সবকিছুতে কেন যেন সিঁদুরার উপর সন্দেহ সৃষ্টি হচ্ছে। এরপর সিঁদুরা বর্মার সাথে দেখা করে এবং বর্মাকে বলে, তাহলে শেষ পর্যন্ত আমার স্বামী আপনাকে ওর জালে ফেলতে পেরেছে, আমাকে ভুল প্রমাণিত করে নিজের বেলটা করিয়ে নিয়েছে। কোনটা কিভাবে বলতে হবে ও সেটা ভালো করে জানে, আর আমার জীবনটাও ও নিজে কন্ট্রোল করছে। কিন্তু বর্মা কিছু বুঝতে পারছিল না। সিঁদুরার কথা আপনি কখনোই বুঝতে পারবেন না, কারণ আপনি সেটাই দেখছেন যেটা আমার স্বামী আপনাকে দেখাতে চাচ্ছে, আর আপনি সেটাই করছেন যেটা আমার স্বামী আপনাকে দিয়ে করাতে চাচ্ছে। বর্মা বলে, দেখুন আমি এত কিছু বুঝি না, আমি শুধু সত্যিটা জানতে চাই। আর এরপর সিঁদুরা ওই দিনের ঘটনার কথা বর্ণনা করে, মানে সিঁদুরার পয়েন্ট অফ ভিউ থেকে ওই দিন আসলে যেটা ঘটেছিল। ওই দিন সিঁদুরার শরীরটা খারাপ ছিল, এই জন্য সিঁদুরা তার কাজ সেরে ডিভিডিতে একটি মুভি দেখছিল। ঠিক তখনই কেবল অপারেটর থেকে মাসিক বিল নিতে আসে, আর এই ছেলেটির নাম হচ্ছে সঞ্জীব। সঞ্জীব সিঁদুরাকে একটি বুকেট দেয়। মূলত আজ যেহেতু সিঁদুরার জন্মদিন, আবার এই কেবল অপারেটর কোম্পানি তারা সকল কাস্টমারদের ডেটা সংরক্ষণ করে, তাই তারা এবার চেয়েছে তাদের কাস্টমারদের জন্মদিনে তারা বুকেট গিফট করবে। সেজন্য সঞ্জীব এই বুকেটটি নিয়ে এসেছে। এই জন্য সিঁদুরা বুকেটটি নিয়ে নেয়। আর এরপর যখন বিল দিতে যাবে, ঠিক তখনই সিঁদুরা মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। আর এটা দেখে সঞ্জীব সিঁদুরাকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। সিঁদুরা বলছিল, অসুবিধা নেই, আমি ঠিক আছি, আপনি চলে যান। তখনই সঞ্জীব খেয়াল করে টিভিতে একটি অ্যাডাল্ট ফিল্ম চলছে, আর এটা দেখা মাত্রই সঞ্জীবের মন পাল্টে যায়। সঞ্জীব ধারণা করে সিঁদুরা হয়তোবা সঞ্জীবকে তার কাছে টানতেই এই নাটক সাজিয়েছে। তাই সিঁদুরা হাজার নিষেধ করা সত্ত্বেও সঞ্জীব সিঁদুরাকে ছাড়তে চাচ্ছে না। সঞ্জীব এই সুযোগটা কাজে লাগাতে চায়, আর সিঁদুরা বাঁচার জন্য উপরে ঘরে চলে যায়। সঞ্জীব ও সিঁদুরাকে পিছু করতে করতে উপরে চলে যায়, আর এর মধ্যেই রঘু এসে পড়ে। আর এই জন্যই মূলত রঘু বারবার বেল দিলেও সিঁদুরা দরজা খুলতে পারেনি। তবে অনেক চেষ্টার পর সিঁদুরা নিচে নেমে আসে। এর মধ্যে রঘুও ঘরে ঢুকে পড়েছে, আর উপর থেকে নামতে দেখে রঘু সিঁদুরাকে সন্দেহ করে বসে। অবশ্য সিঁদুরা যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছিল যে আসলে তার সাথে কি ঘটেছে, কিন্তু রঘু এসব মানতে নারাজ, কারণ রঘু তো তার উপর সন্দেহ করছে। তাই রঘু একটি ছুরি নিয়ে উপরে ঘরে চলে যায়। এরপর সঞ্জীবকে দেখা মাত্রই ছুরি দিয়ে আঘাত করলে সঞ্জীব জীবন বাঁচাতে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এটাই ছিল মূলত সিঁদুরার ভাষ্যমতে ওই দিনের ঘটনা। ওই দিনের ঘটনা বলার পর সিঁদুরা বর্মাকে বলে, আপনি আমার স্বামীকে বেলে মুক্ত করে একদমই ঠিক করেননি। ও এখনও বাড়িতে ফিরেনি, আর আমি ভালো করে জানি ও ফিরবে। ও আমাকে জীবিত রাখবে না, ও আমাকে খুন করে ফেলবে। তখন কি আপনি আমাকে বাঁচাতে আসবেন? তবে বর্মার কাছে সিঁদুরার এই প্রশ্নের কোনো জবাব নেই। সিন চলে যায় রাতে। সিঁদুরা ওই কাগজগুলো পড়ছে যেগুলো সেদিন সে উপর থেকে নিয়ে এসেছিল। তবে এর কিছুক্ষণ পরই সিঁদুরা হাকিমের ঘরে যায় এবং বেশ কিছুক্ষণ সময় পার করে আবার যখন বাড়িতে ফিরে আসে, তখনই দেখে দরজা খোলা, ভিতরে কারোর উপস্থিতি অনুভব করা যাচ্ছিল। আর এরপর সিঁদুরা ঘরে ঢুকতেই কেউ একজন সিঁদুরাকে বেল্ট দিয়ে পেটায়। সিঁদুরা চিৎকার করছিল আর বলছিল, জাবেদ, তুই কোনো ডক্টর না, তুই একটা পাগল, তোর নিজের চিকিৎসার দরকার। সিন চলে যায় পরবর্তী দিন। সিঁদুরা আয়নার সামনে বসে গতরাতের আঘাতগুলো দেখছে। আবার পান্ডেকে দেখা যায় জানালা দিয়ে উকি দিয়ে সিঁদুরাকে দেখার চেষ্টা করছে। তবে এরপর সিঁদুরা লিভিং রুমে চলে যায়, আর পান্ডেও লিভিং রুমের জানালা দিয়ে উকি দিয়ে দেখে সিঁদুরা চেয়ারে বসে বই পড়ছে। ঠিক সিঁদুরার মতো আরেকজন ওই কাগজ হাতে নিয়ে আসে, আর এটা দেখা মাত্রই পান্ডে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অবশ্য সিঁদুরাও লক্ষ্য করে যে পান্ডে তাকে দেখেছে। আর ওই দিন রাতেই সিঁদুরাকে দেখা যায় ঘরের সামনে দোলনায় বসে দুল খাচ্ছে, আর উপরের ঘরে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে। তার মানে এ ঘরে সিঁদুরা একা নয়, ঘরে আরও কেউ রয়েছে। এদিকে পুলিশ ওই ক্যাবল অপারেটরের কাজ করা সঞ্জীবের খোঁজ পেয়ে সঞ্জীবকে ধরে নিয়ে আসে। আর সঞ্জীবকে টর্চার করলে সঞ্জীব স্বীকার করে নেয় ওই দিন দোতলার ঘরে সঞ্জীবী রঘুর উপর আক্রমণ করেছিল। সঞ্জীব বলে, আমি কোনো ক্রাইম করিনি, যেটা করেছি নিজের জীবন বাঁচাতে। ওখানে যেমনটা দেখা যায় তেমনটা না। এরপর সঞ্জীবের কাছে ওই দিনের ঘটনার কথা জানতে চাইলে সঞ্জীবের তথ্য মতে সঞ্জীব সেদিন বিল কালেক্ট করতে গিয়েছিল। সঞ্জীব বলে, আমি যখনই বিল কালেক্ট করতে যেতাম তখনই আমাকে ওই মহিলা বলতো আমার স্বামী যখন বাড়িতে থাকবে না তখন আসবে। আমার ওই মহিলাকে আগে থেকে ভয় হতো। আর আমাদের কোম্পানি আমাদের ক্লায়েন্টের জন্মদিনে ফ্লাওয়ার বুকেট দেওয়ার প্ল্যান করেছিল, তাই আমি ফ্লাওয়ার বুকেট নিয়ে তার বাড়িতে যাই। আর এখানে আমরা দেখতে পাই সঞ্জীব সিঁদুরার জন্য ফ্লাওয়ার বুকেট নিয়ে আসায় সিঁদুরা ধরে নিয়েছিল সঞ্জীবী হয়তোবা সিঁদুরার জন্য ওই বুকেটটি নিয়ে এসেছে। আর এজন্যই সিঁদুরা সঞ্জীবকে ঘরের মধ্যে নিয়ে যায়। টিভিতে তখন অ্যাডাল্ট ফিল্ম চলছে। সিঁদুরাও সঞ্জীবের শরীরে হাত দিচ্ছে। সঞ্জীব বারবার বলছিল, ম্যাডাম এগুলো কি করছেন, আপনার স্বামী এসে পড়বে। সিঁদুরার কথা ও বিকেলের আগে আসবে না। সঞ্জীব যতই দূরে থাকার চেষ্টা করছে, সিঁদুরা কোনো কথাই মানছে না। সিঁদুরা ততই সঞ্জীবের কাছে আসার চেষ্টা করছে। তবে ঠিক তখনই রঘু এসে পড়ে।
আর কলিং বেল টেপা মাত্রই সিঁদুরা বুঝতে পারছিল না এখন সে কি করবে। সিঁদুরা চিন্তা করতে কিছু সময় নেয়, আর ওই সময়টাই রঘু বাইরে দাঁড়িয়েছিল। তবে সিঁদুরা বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে সঞ্জীবকে উপরের ঘরে যেতে বলে, সাথে হাতে একটা ছুরিও দিয়ে দেয় এবং বলে, আমার স্বামী যদি তোকে পায় তাহলে মেরে ফেলবে, তাই তোকে মারার আগে তুই আমার স্বামীকে মেরে ফেলবি, না হলে ও তোকে মেরে ফেলবে। এই জন্য সঞ্জীব ছুরি নিয়ে উপরে গিয়েছিল। রঘু ঘরে ঢুকে এই সব কিছু দেখে যখন সন্দেহ করে রঘু উপরে যাওয়ার চেষ্টা করে, রঘুকে আটকানোর জন্যই সিঁদুরা নিজের মাথায় নিচে আঘাত করেছিল। তবে রঘু সেগুলো খেয়াল না করে যখন উপরে যায় আর সঞ্জীবকে দেখে সঞ্জীবকে ধরার চেষ্টা করে, ঠিক তখনই সঞ্জীব নিজেকে বাঁচাতে রঘুর হাতে ছুরি মেরে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। তবে পুলিশ এখনও সন্দেহ করছে সিঁদুরা আর সঞ্জীবের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল, আর দুজনে প্ল্যান করে হয়তোবা রঘুকে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু সঞ্জীবের কথা, এই সব কিছু ওই মহিলাই করছে, আমি তো শুধু নিজের জীবন বাঁচিয়েছি। সিং চলে যায় রঘুর বাড়িতে। ডক্টর জাবেদ সিঁদুরার ফোনে মেসেজ করে জানিয়ে দেয় এখন সময় হয়েছে। এদিকে ওই ঘটনার পর পাণ্ডে চাকরি ছেড়ে দিয়েছে, তাই বর্মা পাণ্ডের সাথে দেখা করে। পাণ্ডে বলছিল, দেখুন স্যার, ওই বাড়িতে যেতে আমার ভয় হয়, আমাকে এসবের মধ্যে ইনভলভ করবেন না। বর্মার কথা কি হয় ওই বাড়িতে আমাকে খুলে তো বলবে। ঠিক তখনই সিঁদুরা কল করে। সিঁদুরা অপর পাশ থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, আর সিঁদুরার চিৎকার শুনে বর্মা দ্রুত সিঁদুরার বাড়িতে ছুটে যায়। বর্মা এসেই দেখে দরজা খোলা। বর্মা ভিতরে গিয়ে সিঁদুরাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু আশেপাশে কোনো ঘরই খুঁজে পাচ্ছে না। তবে এর কিছুক্ষণ পরই সিঁদুরা উপর থেকে নেমে আসে, আর সিঁদুরা বর্মাকে জানায় আসলে সিঁদুরাকে কেউ মারতে আসেনি। বর্মা সিঁদুরাকে বাঁচাতে আসবে কিনা সেটা পরীক্ষা করতেই সিঁদুরা এই নাটকটি করেছে। তবে এটা শোনার পর বর্মা চলে যেতে চাচ্ছিল, সিঁদুরা বাধা দেয়। সিঁদুরা জানে বর্মার এখনো বিয়ে হয়নি, তাই সিঁদুরা বর্মার সাথে তার সাথে ঘটে যাওয়া গল্পগুলো শেয়ার করছিল। আর কথায় কথায় সিঁদুরা জানায় প্রথম সবকিছু ঠিকই চলছিল, কিন্তু আস্তে আস্তে সিঁদুরা বুঝতে পারে রঘু একটু ভিন্ন মানসিকতার। রঘু আস্তে আস্তে সিঁদুরার থেকে একটু দূরে চলে যাচ্ছিল। তবে এর মধ্যে একদিন রঘু একটি ম্যানিকুইন নিয়ে আসে, আর রঘু ওই ম্যানিকুইনটি দেখিয়ে সিঁদুরাকে বলছিল বিয়ের সময় সিঁদুরাকে খুব ভালো লাগতো, কিন্তু ধীরে ধীরে সিঁদুরা যখন ট্রেডিশনাল ড্রেস পরে বা পুরো শরীর পোশাক দিয়ে আবৃত করে রাখে, এই বিষয়টা রঘুর একদমই পছন্দ হয় না। বাইরের মেয়েরা যেমন ছোট ছোট পোশাক পরে বেড়ায়, রঘু সেগুলো পছন্দ করে, আর এই জন্য সিঁদুরাকে তার এখন আর পছন্দ হয় না। তাই রঘু সিঁদুরার জন্য এই ড্রেসটি নিয়ে এসেছে, আর সিঁদুরাকে ওই ড্রেসটি পরে তাকে সিডিউস করতে বলছে। সিঁদুরাও তখন থেকে বুঝতে পারছিল রঘু বিকৃত মানসিকতার একজন ব্যক্তি। বর্মার কথা আপনি তখন কেন বাধা দেননি? সিঁদুরা বলে আজ ঠিক হয়ে যাবে, কাল ঠিক হয়ে যাবে। এভাবে অপেক্ষা করতে করতে 2 বছর পার হয়ে গিয়েছিল। ও এক এক রাতে বাড়িতে ফিরত আর নতুন নতুন ডিমান্ড করত, কিন্তু গত বছর থেকে ওর বিহেভিয়ার আরও বেশি খারাপ হতে থাকে। ও উদ্ভট সব ডিমান্ড করতে শুরু করে। বর্মা জানতে চায় কী ডিমান্ড করত। ঠিক তখনই বাইরে শব্দ হয়, আর হাকিমকে দেখা যায় একটি রেকর্ডার হাতে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তবে বর্মা হাকিমকে দেখে ফেলে, আর এরপরে বর্মা যখন আবার ঘরে প্রবেশ করে, ঠিক তখনই সিঁদুরা বর্মাকে বেহুশ করে তার বেডে নিয়ে যায়। আর বর্মা বেহুশ থাকা অবস্থায় সিঁদুরা বর্মার সাথে তাই করে যেমনটা আমরা পাণ্ডে আর শ্রীবাস্তবের সাথে করতে দেখেছিলাম। তবে এর কিছু সময় পর বর্মার জ্ঞান ফিরে আসে। বর্মা বুঝতে পারে তার সাথে কি হয়েছে, কিন্তু সিঁদুরা ঘরে নেই। বর্মা লিভিং রুমে এসে দেখে সিঁদুরা দ্রুত উপরের দিকে যাচ্ছে, তাই বর্মা সিঁদুরাকে ফলো করে উপরের ঘরে যায়। আর এরপর বর্মা যখন পর্দা সরাতে যাবে, ঠিক তখনই সিঁদুরা বর্মার মাথায় আঘাত করে বর্মাকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর সিঁদুরা তার কপালের টিপ, তার গলার মঙ্গলসূত্র সব খুলে ফেলে এবং শাওয়ার নিয়ে একটি বোরকা পরে নামাজ আদায় করে। আর নামাজ শেষ করে বর্মার কাছে যায়। মুখের টেপটি খুলতে বর্মা বলছিল, আমাকে খুলে দাও, আমাকে খোলো, বেঁধে কেন রেখেছ, আর তুমি এসব বোরকা কেন পরেছ? সিঁদুরা বলে, এখন এই উকিলের ক্যারেক্টার থেকে বের হও জাবেদ। বর্মা বলে, কে জাবেদ? কী সব উল্টোপাল্টা বলছো তুমি সিঁদুরা? ঠিক তখনই সিঁদুরায় পর্দাটি সরায়, আর আমরাও দেখতে পাই ভিতরে অনেকগুলো ম্যানিকুইন রাখা, বিভিন্ন ধরনের পোশাক, এমনকি থানায় যেমন সেল থাকে ঠিক তেমন একটি সেল সেট আপ করা। এই সব কিছু দেখিয়ে সিঁদুরা চলে যাচ্ছিল। ঠিক তখনই বর্মা সিঁদুরাকে আফরিন বলে ডাকে। আর এরপর আমরা যেটা জানতে পারি, বাইরে ভাই পুরোই মাথা নষ্ট। এমন কিছু যে হতে পারে, মানে মানুষের ডিমান্ড যেমন হতে পারে সেটা আমি কল্পনা করতে পারিনি। যাকে আমরা এতদিন বর্মা বলে জেনে এসেছি, সেই মূলত ডক্টর জাবেদ। আর এই সব ঘটনার কয়েকদিন আগে ডক্টর জাবেদ আফরিনকে বলেছিল, আজ থেকে তুমি রঘুনাথ সিংয়ের ওয়াইফ সিঁদুরা, আর আমি রঘুনাথ সিংয়ের উকিল মানস ভার্মা হয়ে তোমার সাথে দেখা করতে আসব। তুমি যে কোনোভাবে আমাকে ফাঁদে ফেলে বাড়িতে ডাকবে, আর এরপর আমাকে বেহুশ করে তুমি আমার রেপ করবে। আর এটাই ছিল জাবেদের ডিমান্ড। আর জাবেদের জন্য এটা নতুন কিছু নয়।
বিয়ের পর থেকেই জাবেদ আফরিনকে অত্যাচার করত আর এক একদিন এক একটা ডিমান্ড করত। এমনকি মাঝে মধ্যেই আফরিনকে এক একটা ক্যারেক্টার অভিনয় করতে বলতো। এই সব কিছুই ছিল জাবেদের পাগলামি। তবে আফরিন আর এই পাগলামিগুলো সহ্য করতে পারছে না। তাই আফরিন সবকিছু শেষ করে জাবেদকে ছেড়ে চলে যেতে যাচ্ছে। কিন্তু জাবেদ বারবার অনুরোধ করছে, দেখো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তো আর তোমাকে ছাড়া অন্য কারোর কথা চিন্তাই করতে পারিনি। আফরিনের কথা, অন্য কাউকে ভালোবাসনি, কিন্তু আমার মধ্যে অন্য নারীকে কল্পনা তো করেছ। মূলত জাবেদ যেহেতু একজন ডক্টর, জাবেদের কাছে যে নারীগুলো আসতো, জাবেদ ওই নারীদেরকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারত না। আর আফরিনের মধ্যে ওই নারীদেরকে কল্পনা করত, কারণ অন্য নারীদের সংস্পর্শে গিয়ে জাবেদ অন্যরকম একটা আনন্দ পেত। আর নিজের বাড়িতে একদমই অপরিচিত ব্যক্তির মতো আসতো, আফরিনকে এক একদিন এক এক ধরনের রোল প্লে করতে বলতো। আর রাতে যখন তারা ফিজিক্যাল করত, তখন আফরিনের মধ্যে ওই নারীকে কল্পনা করত। কিন্তু আফরিন ওই রোল প্লে করতে করতে এখন তার সহ্যের সীমা পার হয়ে গেছে। তাই আফরিন আর এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছে না। এই জন্যই মূলত আফরিন জাবেদকে উপরের ঘরের মধ্যে বেঁধে রেখে তার আইডেন্টিটি প্রুফগুলো আগুনে জ্বালিয়ে দিয়ে ওই ভিডিও রেকর্ড করে এখান থেকে চলে গিয়েছিল। আর আফরিনের জন্য মাথা ঠুকে ঠুকে জাবেদও বেহুশ হয়ে গেছে। তবে এর কিছুক্ষণ পর পুলিশ আসে, আর পুলিশ ওই ঘরে গিয়ে বুঝতে পারে জাবেদ এখানে থানার মতো একটা সেট করে রেখেছে। আর সেখানে বেশ কিছু ফাইল পাওয়া যায়। ইন্সপেক্টর শ্রীবাস্তবও সেখানের মধ্যে একটি ফাইল দেখে বুঝতে পারে জাবেদ আসলে কি করেছে। মূলত জাবেদ এতদিন সিঁদুরা আর রঘুনাথ সিংয়ের যে ক্যারেক্টারগুলো প্লে করিয়েছে সেটা বাস্তব ঘটনা ছিল। কারণ কয়েকদিন আগে সিঁদুরা নামে এক নারী হসপিটালে অ্যাডমিট হয়েছিল। ওই নারী ছিল রঘুনাথ সিংয়ের ওয়াইফ। আর সে ইন্সপেক্টর শ্রীবাস্তবের কাছে তার সাথে ঘটে যাওয়া ওই সব কিছু বলেছিল, যা কিছু আমরা প্রথম থেকে দেখে এসেছি ওই সব কিছু। সিঁদুরা তখন অসুস্থ, আর সিঁদুরার শারীরিক এবং মানসিক উন্নতির জন্য, সিঁদুরার কেসটা ভালো করে বোঝার জন্য ডক্টর জাবেদ সেদিন শ্রীবাস্তবের কাছ থেকে ওই ডায়েরিটি নিয়ে নিয়েছিল, যেটা রঘু সিঁদুরাকে নিয়ে লিখেছিল। এমনকি সাথে শ্রীবাস্তবকে এটাও বলেছিল, ওই কেবলওয়ালাকে যদি আপনারা ধরতে পারেন, মানে সঞ্জীবকে, তাহলে জিজ্ঞাসাবাদের সময় আমাকে সেখানে রাখবেন, যাতে আমি কেসটা ভালো করে জানতে পারি। আর এই সব কিছু জানার পর থেকেই জাবেদ আফরিনকে নিয়ে নতুন একটি নাটক সাজায়। জাবেদ নিজের বাড়িতে অপরিচিত লোকের মতো আসতে শুরু করে, এমনকি নিজের ঘরের মধ্যে মেয়েদের পোশাক পরে ঘুরে বেড়াতো। আর পান্ডে সেদিন নারীর পোশাকে জাবেদকে দেখেছিল। এমনকি জাবেদ আফরিনের ফটো দেখিয়ে পান্ডের কাছে জানতে চাচ্ছিল যে সিন্দুরা ম্যাডাম বাড়িতে আছে কিনা। পান্ডেও বুঝতে পারছিল না জাবেদ নিজের বাড়িতে এসে এইভাবে কেন নাটক করছে। রঘু এবং সিঁদুরার কেসে জাবেদ জানতে পেরেছিল রঘু তার ওয়াইফকে সন্দেহ করত, কারণ তার সন্দেহ ছিল তার ওয়াইফ বাড়ির ওয়াচম্যান, কাজের লোক এবং পরপুরুষের সাথে অবৈধ মেলামেশা করত। এই জন্য জাবেদও ওয়াচম্যান সেজে আফরিনের কাছে যেত, আবার কখনো ইন্সপেক্টর সেজে আফরিনের কাছে যেত। তার মানে পান্ডে এবং শ্রীবাস্তব আসেনি, জাবেদই পান্ডে এবং শ্রীবাস্তব সেজে আফরিনের সাথে ফিজিক্যাল করেছে। বাকি থাকে হাকিম। আফরিনের সাথে যে ঘটনাগুলো ঘটছিল, মানে জাবেদ যেমনটা করছিল, আফরিন কারোর সাথে শেয়ার করতে পারছিল না। এই জন্য মাঝে মধ্যে হাকিমের কাছে গিয়ে আফরিন সব কিছু শেয়ার করত। কিন্তু বদ্ধ ঘরের মধ্যে কি হচ্ছে, হাকিম সে প্রমাণ না থাকার কারণে পুলিশকেও কিছু বলতে পারছিল না। তবে আজ রাতেই হাকিম টেপ রেকর্ডার সব কিছু রেকর্ড করে রেখেছে। আবার যদি প্রশ্ন করেন এখানে কেন থানার মতো সেল বানানো হয়েছে, মূলত এর মধ্যেই আফরিনকে রঘুরাম সিং বানিয়ে জাবেদ নিজে মানস বর্মা সেজে আফরিনকে জিজ্ঞাসাবাদ করত, আর এখান থেকেই সব কিছুর প্ল্যানিংটা করত। আবার প্রশ্ন করতে পারেন ওই দিন তাহলে জাবেদের কারের মধ্যে চিঠিটি কে রেখে গিয়েছিল, আর সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় পান্ডের কাছে। পান্ডে জানায় ওই দিন যখন জাবেদ নিজের বাড়িতে এসেই আফরিনের ফটো দেখিয়ে সিঁদুরাকে খুঁজছিল, তখনই তার সন্দেহ হয়েছিল। তাই তাকে যখন ফলো করছিল তখন সে খেয়াল করেছিল জাবেদ নিজেই তার কারের মধ্যে এমনভাবে চিঠিটি রাখছে যেন অন্য কেউ রেখে গেছে। আর এরপর ওই চিঠিটি নিয়ে এমন একটা অভিনয় করে যে এই চিঠিটি সে রাখেনি, অন্য কেউ রেখে গেছে। আবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আফরিনের কপালে একদিন ব্যান্ডেজ ছিল, অন্যদিন ছিল না। তবে যেদিন ব্যান্ডেজ ছিল না সেদিন কপালে কোনো ক্ষতও ছিল না। পরবর্তী দিন ওই ব্যান্ডেজ কোত্থেকে এলো আর ক্ষত কোত্থেকে এলো, চলুন তাহলে সেটা জেনে আসি। যা কিছু ঘটছিল সবই ছিল জাবেদের প্ল্যান। আর জাবেদের কথা মতোই আফরিন ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে গিয়েছিল। আর ওই দিন আফরিন ভুল করে তার ব্যান্ডেজটি পরে আসেনি। আর জাবেদ তখন এই বিষয়টা নিয়ে সন্দেহ করেছিল, কিন্তু জাবেদের ইনস্ট্রাকশনে আফরিনের ওই দিন ব্যান্ডেজ পরে যাওয়ার কথা ছিল। আফরিন যেহেতু সেটা পরে যায়নি, এই জন্য জাবেদ আফরিনের মাথায় আঘাত করে আফরিনের কপাল ফাটিয়ে দিয়েছিল। আর এর জন্য পরবর্তী দিন যখন জাবেদ আসে, আফরিনের কপালে ব্যান্ডেজও ছিল, ক্ষতর চিহ্নও ছিল। আর সেদিন আন্ডার কনস্ট্রাকশন সাইটে বর্মার কাছে যে কলটি এসেছিল
সেটা রঘু করেনি। জাবেদের কথা মতোই আফরিন রঘু সেজে জাবেদকে কল করে ওই কথাগুলো বলেছিল। এখন আসি ওই কেবল অপারেটর সঞ্জীবের বিষয়টি। সঞ্জীব যেমনটা বলেছে ঘটনা সেটাই ঘটেছিল, কারণ সঞ্জীবই সত্যি কথাটা বলেছে। আর ওই ঘটনাটি জাবেদ প্ল্যান করে আফরিনকে দিয়ে ঘটিয়েছিল, কারণ এটাও ছিল তার প্ল্যানের একটা অংশ। আর পুলিশ এখন এই সব কিছুর প্রমাণ পেয়ে মিডিয়ার কাছে সব কিছু প্রকাশ করে দেয় যে ডক্টর জাবেদ এতদিন তার পেশেন্টদের কাছ থেকে তাদের স্টোরি জেনে এসে তার ওয়াইফকে দিয়ে সেই রোল প্লে করাতো এবং নিজে অপরিচিত সেজে এসে তার ওয়াইফের সাথে ফিজিক্যাল করত। মানে এটা ছিল একরকম সাইকোলজিক্যাল রেপ, কারণ জাবেদ ছিল একজন বিকৃত মানসিকতার লোক। এই ঘটনার পর জাবেদকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু আফরিনকে সেদিনের পর আর কখনোই দেখা যায়নি। এদিকে জাবেদের বিরুদ্ধে যেহেতু কোনো রকম কমপ্লেন রেজিস্টার করা হয়নি, তাই পুলিশও আর কোনো ব্যবস্থা নেয়নি। তবে এটা শুধু জাবেদের গল্পই না, জাবেদের মতো বিকৃত মানসিকতার অনেক মানুষই আছে যারা বাইরে অন্য নারীকে দেখে বা অন্যের বউকে দেখে এসে নিজের বউর মধ্যে তাদেরকে কল্পনা করতে থাকে। অনেকেই বলে, তুমি এমন হতে পারো না, তুমি অমুক ভাবির মতো হতে পারো না, ওই মেয়ের মতো চলতে পারো না, এরকম পোশাক পরতে পারো না। এগুলো যারা বলে তারা সুস্থ মস্তিষ্কের বলে আমার মনে হয় না, কারণ প্রত্যেকটি মানুষের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, কেউ কারোর মতো হতে পারে না। তবে আমি জানি না আমার কথার সাথে আপনি একমত হবেন কিনা। যদি আপনিও একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।